আমি খুশি মোদি যে সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি, উনি ক্রেডিবিলিটি লস করেছেন, ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত। তাহলে কি শেষ হতে শুরু করেছে ম্যাজিক ম্যানের জাদু? আপকি বার 400 পার। ভোটের আগে নরেন্দ্র মোদীর এই স্লোগান এখন যেন শুয়ে আছে কবরে। 400 তো অনেক দূরে, মেরে কেটে 300 আসন পাওয়াই কঠিন হয়ে পড়েছে টানা 2 বার ক্ষমতায় থাকা বিজেপি জোটের। আমি বলেছিলাম মোদি কা গ্যারান্টি হটাও, আপনি দেখে নিলেন তো শিলভাতা দত্ত মহাশয়, আপনার কিন্তু ওই আপনার গ্যারান্টি কিন্তু পুরোই নেই, আপনার মোদি কা গ্যারান্টিও আপনাকে কোনো মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে। বুথ ফেরত জরিপ উল্টে দিয়ে এবারে নির্বাচনে বিজেপির ভরাডুবি এখন আলোচনার শীর্ষে। মোদি ম্যাজিক কেন কাজে এলো না তার কারণ খুঁজছেন বিশ্লেষকরা। 18তম লোকসভা নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তাই সরকার গঠনে লাগবে জোট সহায়তা। এই অবস্থায় ভারতের রাজনীতিতে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন মোদির জোট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ভারতে কিন্তু ফাইনাল ফলাফল চলে এসেছে। ভারতের নির্বাচনের ফাইনাল ফলাফল কিন্তু সকলের হাতে এসেছে। রাহুল গান্ধী কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলেছে নরেন্দ্র মোদী এবার কোনোভাবে পাশ করতে পারবে না, নরেন্দ্র মোদী কোনো ম্যাজিকে কাজে লাগবে না। এই কেমন কথা বললেন রাহুল গান্ধী? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। অপরদিকে কিন্তু মিডিয়া বলছে কেন নরেন্দ্র মোদীর কোনো ম্যাজিক কাজে লাগছে না, এবং নরেন্দ্র মোদী যদি পাশও করে রাহুল গান্ধীর কেন শিওর দিয়ে বলছে আমরা নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আসতে দেব না এবং গুজরাট থেকে তাড়িয়ে দেবো। এ কেমন কথা বলছে রাহুল গান্ধী? অপরদিকে কিন্তু মমতা ব্যানার্জিও ছেড়েতে কথা বলেনি। মমতা ব্যানার্জি কিন্তু বলেছে নরেন্দ্র মোদীকে আমরা ভারত ছাড়া করব। এ কেমন কথা বলেন? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা বলবো না, আপনারা এই দ্রুত এই ভিডিওতে লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখা শুরু করে দিন। প্রত্যাশার চেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হয় এবারে লোকসভা নির্বাচনে। 293 আসন পেয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতা হাতে নিতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ। বিজেপির ভাগ্যে একক সংখ্যাগরিষ্ঠতা না মিললেও প্রধানমন্ত্রী হিসেবে দিল্লির মসনদে বসবেন নরেন্দ্র মোদী। তবে এবার এই গুরুভার পালন করতে গিয়ে মোদী মুখোমুখি হতে পারেন নানা চ্যালেঞ্জের। যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতার বদলে জোটের জোরে পার্লামেন্টে যাবেন মোদী, সেহেতু যে কোনো বিল পাশের ক্ষেত্রে তাকে পড়তে হবে অনিশ্চয়তার মুখে। তাকে সম্পূর্ণভাবেই নির্ভর করতে হবে জোটের ওপর। এছাড়া শক্তিশালী বিরোধী জোট হওয়ায় প্রধানমন্ত্রী পড়তে পারেন নানা বাধার মুখে। বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে যে বিল পাশ হয়েছে তা বাতিলে যদি বিরোধী জোট পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করে, সেক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন মোদী। অন্যদিকে নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা ভারতের সাধারণ জনগণ। অর্থনীতিবিদদের মতে সহজে কমবে না দাম বৃদ্ধি, তাই জিনিসপত্রের দাম কমানো মোদী সরকারের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 2014 সালে নির্বাচিত হওয়ার পর অনেক কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিলেও বর্তমানে দেশটির বেকারত্বের হার ইঙ্গিত করে যে এতে সফল হননি মোদী। শ্রমশক্তি জরিপের তথ্য বলছে চলতি বছরের মার্চে বেকারত্বের হার ছিল 7.6% বেশি। এই হার কমিয়ে আনা মোদীর জন্য বড় চ্যালেঞ্জের হতে পারে। বিশ্লেষকদের মতে এই মেয়াদে দায়িত্ব পালনে আরও বেশি বিচক্ষণতার পরিচয় দিতে হবে আগামী প্রধানমন্ত্রীকে। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ফের দিল্লির মসনদে বসছে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ। ভারতের 543 আসনের লোকসভার প্রায় 300টিতে জয় তুলে নিয়েছে জোটটি, আর তাই আগামী 5 বছর মোদির হাতেই থাকছে ভারতের শাসনভার। এবারের লোকসভা নির্বাচনে 400 আসনের জয়ের যে স্বপ্ন দেখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা থেকে অনেকটা দূরেই রয়ে গেল তার দল। কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিস্ময়কর ফলাফলে ভূমিধ্বস বিজয়ের স্বপ্ন পূরণ হল না মোদীর। যদিও নিজের আসন বারাণসীতে বিশাল জয় পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায়ের চেয়ে 1.5 লাখের বেশি ভোট পেয়েছেন তিনি। কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে মোদী জিতেছিলেন 6.5 লাখের বেশি ভোটের ব্যবধানে। প্রত্যাশিত জয় পেয়েছেন মোদী সরকারের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। কংগ্রেস প্রার্থী সোনাল প্যাটেলের চেয়ে প্রায় 7.5 লাখ বেশি ভোট পেয়েছেন অমিত জাদে। এমন অনেক বিশেষণে বারবার বিজেপি নেতাদের তীরে বিদ্ধ হয়েছেন রাহুল গান্ধী। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাহুলকে বারবার এভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। তবে বছরের পর বছর ধরে বিজেপির উপহাসের জবাব ভোটেই দিয়েছেন কংগ্রেস নেতা। কেরালার ওয়েনাড আসন থেকে জয় পেয়েছেন রাহুল। এই আসনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার প্রার্থী অ্যানি রাজার চেয়ে 3,64,422 ভোট বেশি পেয়েছেন। উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন থেকেও জয়লাভ করেছেন কংগ্রেস নেতা। বুথ ফেরত জরিপগুলো ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করতে যাচ্ছে বলে জানালেও রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মমতার দল। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে প্রায় 30টি তৃণমূলের ঝুড়িতে। ডায়মন্ড হারবার আসনে জিতেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের 12টি আসনে জয়ী হয়েছে বিজেপি। ভারতের 18তম লোকসভা নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তাই সরকার গঠনে লাগবে জোট সহায়তা। এই অবস্থায় ভারতের রাজনীতিতে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন মোদীর জোটের বিহার ভিত্তিক জনতা দল ইউনাইটেডের প্রধান নেতা নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু।
এই দুই নেতাকে নিজেদের কাছে টানতে তাদের নিয়ে একরকম টানাটানি শুরু হয়ে গেছে। নির্বাচনের ফলাফল অনুযায়ী চন্দ্রবাবু নাইডুর দল পেয়েছে 16টি আসন, অন্যদিকে নীতিশের দল পেয়েছে 12টি আসন, দুই দল মিলিয়ে 28টি আসন। অতীতে তাদের দল বদলের ইতিহাস রয়েছে। গেল 6 বছরে 4 বার নীতি পরিবর্তন করতে দেখা গেছে এই দুই নেতাকে। বলা হচ্ছে তারা জোট ছেড়ে গেলেই লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবে এনডিএ। ভারতীয় গণমাধ্যম বলছে বিজেপি বা কংগ্রেসকে সমর্থন করলে তার বিনিময়ে তারা কি পেতে পারেন সেটা বাজিয়ে দেখার চেষ্টা হচ্ছে তাদের তরফে। রাজ্যগুলোর জন্য হাজার হাজার কোটি টাকার বিশেষ অর্থনৈতিক প্যাকেজের দাবিও উঠেছে। এর মধ্যে দুই নেতার সঙ্গে দর কষাকষি শুরু করেছে জোটগুলো। তাদের দেয়া হচ্ছে লোভনীয় প্রস্তাব। ভারতের বেশ কয়েকজন রাজনীতিবিদ নীতিশ নাইডুকে দেশের প্রয়োজনে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেছেন। ভারতের সংবিধান রক্ষার জন্য এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে তাদের চলে আসা উচিত বলেও মন্তব্য করেন অনেকে। ভারতের লোকসভা নির্বাচনের 543টি আসনের মধ্যে একটি ছাড়া সবকটির চূড়ান্ত ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এতে 542টি আসনের মধ্যে 240টিতে জয় পেয়েছে মোদীর ক্ষমতাসীন বিজেপি, যেখানে 99টি আসনে জিতেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। এতে কোনো দলই সরকার গঠনে 272 আসনের ম্যাজিক ফিগারে না পৌঁছালেও মোদীর এনডিএ জোট 293 আসনে জয় পেয়েছে, যেখানে রাহুল গান্ধী নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট জিতেছে 232টি আসনে। তাই এবারই প্রথম জোট সরকার গঠন করতে হচ্ছে মোদীকে। তবে মোদীর ঘর থেকে সরকার গঠনের পরিকল্পনা করছে কংগ্রেস। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পাশে নিজের নাম লেখাতে চলেছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তবে নেহরুর মতো এবার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি। পারলেন না 400 পার স্লোগান সার্থক করে রাজীব গান্ধীর রেকর্ড টপকাতে। ভারতীয় নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত ফলাফলে লোকসভার 543টি আসনের মধ্যে 240টিতে জয় পেয়েছে মোদীর ক্ষমতাসীন বিজেপি, যেখানে 99টি আসনে জিতেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। এছাড়াও সমাজবাদী পার্টি 37টি, তৃণমূল কংগ্রেস 29টি, ডিএমকে 22টি, টিডিপি 16টি, জনতা দল 12টি, শিবসেনা উদ্ভব 9টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি 7টি ও শিবসেনা এসএইচএস দখল করেছে 7টি আসন। আর জোটবদ্ধভাবে মোদীর এনডিএ জিতেছে 293 আসনে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী রাহুলের ইন্ডিয়া জয় পেয়েছে 232 আসনে। বিজেপি একা সরকার গঠনে 272 আসনের ম্যাজিক ফিগারে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় জোট সরকার গড়তে তাকে নির্ভর করতে হচ্ছে প্রধান দুই শরিক নীতিশ কুমারের জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির 28টি আসনের উপর। এরই মধ্যে শরিকদের নিয়ে ভারতে নতুন সরকার গঠনের ঘোষণাও দিয়েছেন নরেন্দ্র মোদী। আজ বড় মঙ্গল হ্যায়। আজকের বিজয় বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের বিজয়। এটা সত্যি আমরা তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছি। तीसरी बार सरकार बननी तय है। যদিও জোট সরকার চালানোর কোনো অভিজ্ঞতাই নেই এই বিজেপি নেতার। টানা 10 বছর দাপিয়ে ভারত শাসন করলেও এবার শরিকদের আবদার মেনে দেশ শাসন করতে হবে তাকে। বিজেপি চালকের আসনে বসলেও এবার মোদীকে জোটের শরিকদের ছাড় দিতে হবে, আর তার সামনে থাকবে শক্তিশালী বিরোধী দল, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বছর ধরে বিজেপি নানা উপহাস করলেও ভাই বোনের হাত ধরে এখন উজ্জীবিত কংগ্রেস। নির্বাচনী ফলাফলে উৎফুল্ল দলটির পরিকল্পনা মোদীর ঘর ভেঙে সরকার গঠনের। সেক্ষেত্রে জোটে নতুন অংশীদার যোগ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস নেতারা। টিডিপি এবং জেডিওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তারা। এই ফলাফল ভারতের জনগণ ও গণতন্ত্রের বিজয়। এবার জনগণ কোন একটি দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। মোদীর রাজনৈতিক ও নৈতিক পরাজয় হয়েছে। মোদী এবং অমিত শাহকে এবার দেশের জনগণ বর্জন করেছেন। আমি ভারতের জনগণের এই রায়ের জন্য গর্বিত। ভারতের নতুন সরকার গঠনে এই দুটি দলই হতে পারে এবারের নির্বাচনে কিংমেকার। নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ বর্তমানে বিজেপি জোটের অংশীদার হলেও অতীতে তারা ছিল কংগ্রেসের মিত্র। তবে দল দুটি মোদীর সঙ্গ ত্যাগ করে কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে কিনা সেই অঘটনই দেখার অপেক্ষায় ভারত সহ বিশ্ববাসী। রাহুল ঝড়ে উড়ে গেল নরেন্দ্র মোদীর পদ্মফুল। বহু বছর পর একচেটিয়া শাসনের ইতি ঘটল ভারতে। বলা চলে বুধবারের সকালটা কংগ্রেসের জন্য একটু অন্যরকম এক ভালো লাগার অনুভূতি। আর জয়ের বার্তা ঘরে আসলেও নরেন্দ্র মোদীর ধ্যান মনে হলো এখনো কাটেনি। তাই তো বলেই বসলেন, এটা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিজয়, এটা সবকা সাথ সবকা বিকাশের বিজয়। লোকসভা নির্বাচনে 543টি আসনের সবগুলো আসনের চূড়ান্ত ফল এসে গেছে। নির্বাচন কমিশন বলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে 294টি আসন, অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে 234টি আসন। লাগাতার এবার বিজেপি সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। সেক্ষেত্রে এনডিএ জোট শরিকদের উপর নির্ভর করতে হবে বিজেপিকে। বিজেপি তার জোট সঙ্গীদের নিয়ে সরকার গঠন করতে পারবে। তবে জোট সঙ্গীদের মধ্যে বেশি আসন পাওয়া দলগুলো বিরোধী শিবিরে গেলে চিত্র বদলে যেতে পারে, জানিয়ে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনাও। বিজেপি নেতৃত্বাধীন জোটের শরিকদের প্রধান অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি 16টি এবং বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ 12টি আসনে জয় পেয়েছে। এই দুই দল ছাড়া অন্যান্য শরিকের উপরও নির্ভর করতে হবে বিজেপিকে। এদের মধ্যে রয়েছে মহারাষ্ট্রের শিবসেনার সিন্ধে গোষ্ঠী, বিহারে লোক জনশক্তি পার্টি এবং উত্তরপ্রদেশের রাষ্ট্রীয় লোকদল। অর্থাৎ বিজেপির সামনের পথটা মসৃণ নয়। এই সুযোগটাই এখন কাজে লাগাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সরকার গঠনে তৎপর তার জোটও।
ভোটের ফল ঘোষণার দিন থেকেই শরিকদের সাথে আলাপ আলোচনা শুরু করেছে বিজেপি এবং কংগ্রেস। হিন্দুস্তান টাইমসের খবর, এনডিএ জোটের শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে। এছাড়া ওড়িশার নবীন পাটনায়কের বিজু জনতা দল বিজেডি এবং বিহারের লোক জনশক্তি পার্টির রামবিলাসের সঙ্গেও কথা হয়েছে তার। আর নাইডু নীতিশের দল বদলের ইতিহাস বহু পুরনো, তাদের মত পাল্টালে একেবারে পানিতে পড়ে যাবেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, কংগ্রেস নেতাদের আশা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার বিষয়ে রাজি করাতে পারবেন তারা। শিবসেনার আরেক অংশের নেতা উদ্ধব ঠাকরের সঙ্গেও তাদের কথা হয়েছে। বিজেডির নবীন পাটনায়ক বিজেপি বা কংগ্রেস দুই দলের থেকেই সমান দূরত্ব বজায় রেখেছিল। যদি ওড়িশা বিধানসভায় নিজেদের সুযোগ বাড়ানোর জন্য কংগ্রেসের সহায়তা চেয়েছে বিজেডি। 2019 সালে রাজ্যটির বিধানসভায় কংগ্রেসের আসন ছিল 9টি, তবে এখন দলটির দখলে 16টি আসন। আজই শরিকদের মধ্যে নিয়ে শুরু হবে দর কষাকষি। কে কার দলে ভিড়বেন কিংবা কে প্রধানমন্ত্রী হবেন, কোন দল সরকার গঠন করবে, সবকিছুই নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেবে দলগুলো। যদিও এবারের নির্বাচনই নির্ধারণ করে দিল মোদীর ভবিষ্যৎ হালখাতা। সম্পূর্ণ মাত্রায় আজকে 6টার সময় দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়া জোটের একটা বৈঠক হবে। তাতে এখান থেকে অভিষেক ব্যানার্জি যাচ্ছে তৃণমূলের হয়ে। চন্দ্রবাবু নাইডু সে অন্ধ্রপ্রদেশে 174টি আসনের মধ্যে 135টি জিতেছে। তাছাড়া লোকসভায় 16টি আসন জিতেছে এবং তার শরিক দলও আরো 4টে আসন জিতেছে। তো চন্দ্রবাবু নাইডু চলে গেছে দিল্লিতে চার্টার্ড ফ্লাইটে, নীতিশ কুমারও যাচ্ছে। এবং এদের যেটা বিশেষ সূত্রে আমি খবর পেয়েছি যে এদের একটা আমন্ত্রণ দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটে জয়েন করতে এবং দুজনকেই ডেপুটি প্রাইম মিনিস্টার করা হতে পারে। তো চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের অতীত যদি দেখেন, রাজনৈতিক অতীত, এরা কিন্তু বিভিন্ন জোট থেকে বেরিয়ে এসছে। এবং চন্দ্রবাবু নাইডু কালকে 8 ঘন্টা মিডিয়া অপেক্ষা করেছে তার জন্য, সে কারোর সাথে দেখা করেনি। নীতিশ কুমারের সাথেও যারা যে বিহারের অধ্যক্ষ বিজেপির সম্রাট চৌধুরী বলে, সে তার বাসভবনে গেছিল দেখা করতে, নীতিশ কুমার তার সাথে দেখা করেনি। অতএব সম্পূর্ণ ইঙ্গিত যে এরা এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসতে পারে। তার কারণ হচ্ছে যে এর আগে 2014 এবং 2019 বিজেপি এত বেশি সিট পেয়েছিল একাই, তারা কিন্তু জোটের যে অন্য অংশীদার ছিল তাদের সাথে কোনো পরামর্শ করতো না, তাদের কোনো পাত্তাও দিত না। অতএব এরা এবার এনডিএ জোটে থাকবে কিনা এটা খুব বড় প্রশ্ন চিহ্ন। জি, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন গতকাল যখন আসলে ফল ঘোষণা চলছিল এবং এক ধরনের আভাস পাওয়া যাচ্ছিল যে কোন জোট কতটি আসন পেতে যাচ্ছে, সেই সময় আমরা দেখলাম সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পরও কিন্তু নরেন্দ্র মোদী তিনি আসলে সমর্থকদের উদ্দেশ্যে কথা বললেন এবং তিনি জয়ের জন্য এবং সরকার গঠন করতে যাচ্ছেন সেটিও এবং বললেন এবং কৃতজ্ঞতাও জানালেন। এরকম আসলে পুরোপুরি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগে বা জোট গঠনের আগে বা সেটি গঠনের আগে মোদীর এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই নির্বাচন হয়েছে সম্পূর্ণ বিজেপি সাথে জোট, ইন্ডিয়া জোটের নয়। এই নির্বাচন হয়েছে মোদী ব্র্যান্ড। কোনো জায়গায় মোদী যখন নির্বাচনে ক্যাম্পেইনে বেরিয়েছে খালি উড়ে গেছে মোদী কি গ্যারান্টি, যে মোদীর গ্যারান্টি মোদী সরকার সবই, উনি বিজেপি নিজের দল সম্বন্ধে বলেনি। অতএব এই যে মোদী ব্র্যান্ড সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমনকি বেনারসেও মোদী আগের বার জিতেছিল 2019-এ 5 লাখ ভোটে, এইবার তার মার্জিন কমে হয়ে গেছে 1.5 লাখ। অতএব বিজেপির মধ্যে এবং আরএসএস যে কিনা বিজেপিকে চালিত করে, সেখানেও প্রচন্ড চাপ আছে যে মোদী পদত্যাগ করুক, অমিত শাহ পদত্যাগ করুক। আরএসএস চায় আরেকটি মন্ত্রী নীতিন গাডকারি প্রধানমন্ত্রী হোক যদি এনডিএ জোট সরকার গঠন করতে পারে। অতএব মোদীর এই যে আস্ফালন এবং এই যে অহংকার, এটা সম্পূর্ণ ভারতবর্ষের মানুষ একেবারে রিজেক্ট করেছে। এবং এই যে রাম মন্দির যেখানে তৈরি করেছে, মন্দিরটি মানে শেষ হওয়ার আগেই রামলালার প্রতিষ্ঠা করে যেতে, যে কারণে শঙ্করাচার্য 4 জন তাতে যায়নি, সেখানে ফাইজাবাদ সিটে সেখানে বিজেপির ক্যান্ডিডেট হেরে গেছে, সমাজবাদীর প্রার্থী প্রচুর ব্যবধানে জিতেছেন। এই বিষয়গুলো এখন সামনে আসছে। তবে আমরা যদি আবার একটু কংগ্রেসের দিকেও তাকাই, আমরা 2014 এবং 2019-এর কংগ্রেসের যে পরিস্থিতি দেখেছিলাম সেখান থেকে একেবারে ঘুরে দাঁড়িয়েছে এবং রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এবং এই যে প্রায় দ্বিগুণ আসন এবার তারা পেল, তো হারানো ঐতিহ্য কি কংগ্রেসের ফিরে আসতে যাচ্ছে কিনা? নিশ্চয়ই ভারত জোড়ো যাত্রা, বিশেষ করে উত্তরপ্রদেশ যেখানে কিনা গতবার 68টা সিট পেয়েছিল 80-র মধ্যে বিজেপি, এইবার সেটা নেবে সমাজবাদী পার্টি 40-এর উপর সিট পেয়ে গেছে। অতএব ওখানেও প্রশ্ন উঠছে যোগী আদিত্যনাথের যে রাজ্য সরকার তাকে নিয়ে। এবং কংগ্রেস যে ভোটগুলো পেয়েছে, মোদীর যে ভোট চলাকালীন একটা উক্তি যে যত মুসলমান ভারতবর্ষে প্রত্যেকেই মানে ইনফিল্ট্রেটার, অতএব মুসলমান ভোট সম্পূর্ণভাবে কংগ্রেস এবং বাকি যে পার্টি যে ইন্ডিয়া জোটে সম্পূর্ণভাবে পেয়েছে। তারপরে মহিলাদের ভোট, মোদীর ক্যাম্পেইনে ছিল বিভিন্ন মানে বিজ্ঞাপনে টেলিভিশনে যে মহিলাদের জন্য কি করেছে, কিন্তু গ্রাম বা শহরের মহিলারা ব্যাপকভাবে কিন্তু ভোট দিয়েছে মোদীর বিরুদ্ধেই। বিশেষ করে পশ্চিমবঙ্গে যেখানে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মমতা ব্যানার্জি, তার দল যে 29টা সিট জিতেছে। এক্সিট পোল বলে যাচ্ছিল বারবার, এটা আমি আপনাদের চ্যানেলেও বলেছিলাম যে এক্সিট পোল সম্পূর্ণ ভুল, যে মমতা ব্যানার্জির দল 10-11টা সিট পাবে। এটা সম্পূর্ণভাবে একটা নির্বাচনী ফলাফল একেবারেই দেখলাম সেটি উল্টে গেছে এবং গতবারের চাইতেও কিন্তু তৃণমূল বেশি আসনে এখানে জয় পেয়েছে এবং অন্যদিকে বিজেপি আসন হারিয়েছে। অনেক ধন্যবাদ। ভারতের এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আলোচনার শীর্ষে। বিশেষ করে কংগ্রেসের ফল নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেয়া এক সময় সবচেয়ে বড় এই দলটি প্রায় নিশ্চিহ্ন হতে বসেছিল, তারাই আবার ফিনিক্স
পাখির মতো উঠে দাঁড়ালো। হিন্দু জাতীয়তাবাদী নেতা মোদীর অপ্রতিরোধ্য যাত্রা কিভাবে রুখলেন রাহুল গান্ধী, জানবো রিপোর্টে। 2014 ও 2019 সালের দুটি লোকসভা নির্বাচনে বিজেপি যে দারুণ ফল করেছিল, সেখানে ক্রমাগত অবনতি হয়েছিল কংগ্রেসের। প্রথমবার মাত্র 44টা আসন পেয়েছিল কংগ্রেস, আর দ্বিতীয়বার 52টি আসন পায় দলটি। 2014 সাল থেকে কংগ্রেসের যে পতন হয়েছিল তার প্রধান কেন্দ্রই ছিল হিন্দি বলয়। গুজরাট থেকে রাজস্থান, বিহার থেকে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সর্বত্র মোদীর পক্ষে জনজোয়ার বয়ে গিয়েছিল সে সময়। যে হিন্দি বলয় থেকে ভোট হারিয়েছিল কংগ্রেস, 2024 সালের নির্বাচনে সেখানেই আবার ধীরে ধীরে উত্থান হয়েছে কংগ্রেসের। পাশাপাশি দক্ষিণ ভারতে কংগ্রেসের গ্রহণযোগ্যতা বেড়েছে। তেলেঙ্গানা ও কর্ণাটকে শাসক দল হওয়ার সুবিধাও কিছুটা হলেও পেয়েছে কংগ্রেস। বিশ্লেষকরা বলছেন, কংগ্রেসের এই নাটকীয় উত্থানে বড় কৃতিত্ব রাহুল গান্ধীর, অথচ দীর্ঘদিন তাকে চরম অপমানজনক ভাষায় কটাক্ষ করেছে বিজেপি নেতারা। ক্ষমতাসীন দলের শক্তঘাঁটি উত্তরপ্রদেশেও অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন নেহেরু গান্ধী পরিবারের এই উত্তরসূরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘৃণা ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে দেশব্যাপী ভারত জোড়ো যাত্রা করে তিনি কংগ্রেসকে উজ্জীবিত এবং নিজের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। অথচ গত 10 বছর ধরে বিরোধীদের সবচেয়ে বিশিষ্ট মুখ হিসেবে তিনি নরেন্দ্র মোদী ও অন্যান্য বিজেপি নেতার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, রাহুল শুধু দলকেই সংগঠিত করেননি, বরং বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের আদর্শিক অবস্থানকে ক্রমাগত স্পষ্ট করেছেন। যেন মনে হচ্ছে এই প্রথম তিনি সত্যি আবির্ভূত হয়েছেন। কেমব্রিজ স্বীকৃত রাহুল অবশ্য প্রায় বলেছেন, তিনি মোদীর বিজেপির বিরুদ্ধে যুদ্ধ করছেন শুধু ক্ষমতা দখলের জন্য নয়, বরং দলটি ও তার আদর্শ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হিন্দুত্ববাদী চরিত্রকে পরাজিত করার জন্য। বুথ ফেরত জরিপ উল্টে দিয়ে এবারে নির্বাচনে বিজেপির ভরাডুবি এখন আলোচনার শীর্ষে। মোদী ম্যাজিক কেন কাজে এলো না তার কারণ খুঁজছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে রাম মন্দির প্রতিষ্ঠা করে কট্টর হিন্দুদের মন জয় করলেও মেরুকরণের রাজনীতি পছন্দ করেননি ভোটাররা। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। কথায় বলে, যত গর্জে তত বর্ষে না। বিজেপির বেলায়ও যেন খেটে গেল সেই প্রবাদ বাক্য। নানা রকম প্রতিশ্রুতি, আশ্বাস, মোদি ম্যাজিক, কিছুই যেন কাজে এলো না। রাম মন্দির নির্মাণ, 370 ধারা বিলুপ্তি, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর প্রতিশ্রুতি পূরণের দাবি নিয়ে মাঠে নেমেছিল বিজেপি। এক দেশ এক ভোট, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের অঙ্গীকার ছিল তাদের। ছিল 400 আসন পার করার স্লোগান। কিন্তু লোকসভার ফলাফল জানিয়ে দিল, এই প্রথমবার সহযোগীদের সমর্থনের উপর নির্ভর করেই সরকার গঠন করতে হবে বিজেপিকে। বিশেষজ্ঞদের ধারণা, 2014 এবং 2019-এর মতো 2024 সালে কাজ করেনি মোদি ম্যাজিক। রাম মন্দির প্রতিষ্ঠা করে গোড়া হিন্দুদের মন জিতলেও মেরুকরণের রাজনীতি সমানভাবে পছন্দ হয়নি দেশটির সব প্রান্তের সব শ্রেণীর মানুষের। এছাড়া বেকারত্ব, ক্রয় ক্ষমতা হারানো, বিতর্কিত সেনা নিয়োগ সংস্কার আইন ও ব্যক্তিগত সঞ্চয়ে টান পড়ার মুখে ভোটাররা বিজেপি বিমুখ হয়েছে। আবার ব্যক্তি মোদীর জনপ্রিয়তায় ভাটা না পড়লেও তার দলের প্রার্থীরা অতটা জনপ্রিয় ছিল না। মোদীর মুসলিম বিরোধী অবস্থান এবং সরাসরি আক্রমণ করে কথা বলাও নেতিবাচক প্রভাব ফেলেছে ভোটে। ওদিকে ভোটের আগ দিয়ে বিরোধীদের উপর দমনপীড়ন বাড়ানো ভোটে তাদের খারাপ ফলের পেছনে ভূমিকা রেখে থাকতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। বহু বিরোধী দলীয় নেতা এবং সরকারের সমালোচক সাম্প্রতিক সময়ে জেলে গেছেন। এমন পরিস্থিতিতে বিজেপিকে গঠন করতে হবে জোট সরকার। জোটের ছোট ছোট দলগুলোর উপর নির্ভরশীলতাও বাড়বে বিজেপির। অন্যদিকে বিরোধী দলগুলোর আসন বেশি হওয়ায় পার্লামেন্টে এখনকার তুলনায় অনেক বেশি বিরোধের মুখেও পড়তে হবে বিজেপিকে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।